আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটি খুব সুন্দর গল্প। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমাদের আজকের গল্পের নাম হচ্ছে আমি চাই তোমার হতে। তো আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। আজ আমার চাকরিও হলো আর আমার ভালোবাসার মানুষটারও বিয়ে হলো। তবে আমার সাথে নয়, বিয়ে হয়েছে অনেক বড় লোক পিসিএস ক্যাডারের সাথে। আমাদের 4 বছরের সম্পর্ক শেষ হলো তার তৃতীয় কবুল বলার মাঝখান দিয়ে। নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম আমি তাকে। সে সবসময় শুধু আমাকে একটা কথাই বলতো, কখনো আমায় ছেড়ে যাবে না তো? আমি শুধু তার কোমল হাতটা ধরে বলতাম, কি বলো পাগলি, তোমায় ছাড়া আমি বাঁচবো কি করে? তখন সে বলতো, যাবে না তো ছেড়ে কখনো আমায়? আমি তখন বলতাম, না, কখনোই না, তোমাকে ছাড়া কখনো সম্ভব না। এদিকে আমার পরিবারের অবস্থাও বেশি ভালো না। আমার বাবার সামান্য বেতনে চলা হতো। বাড়ির বড় ছেলে আমি। ও হ্যাঁ, আমার নাম হচ্ছে মোহাম্মদ সাজিদ, আর আমার পাগলিটার নাম হচ্ছে মাইশা আক্তার হ্যাপি। সে অনেক বড় লোকের মেয়ে, তবুও সে আমার জন্য পাগল। তাকে আজ অন্য কেউ বউ হিসেবে অন্য ঘরে নিয়ে যাচ্ছে, তবুও আমি নিরুপায়। কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। পড়াশোনায় অনেক ভালো, রেজাল্টও ভালো, কিন্তু বাবার স্বপ্ন হচ্ছে আমি যেন বিসিএস ক্যাডার হই। কিন্তু আমার জন্য সময় অপেক্ষা করেনি, কারণ সময় বড়ই নিষ্ঠুর। মাইশা আমার এমন একজন ভালোবাসার মানুষ যে কিনা আমার গলার আওয়াজ শুনলেই বুঝতে পারতো আমি খেয়েছি কিনা, আমি অসুস্থ কিনা। তবু আমরা আজকে এক হতে পারলাম না। আমাদের পরিচয় শুরু হয়েছে কলেজে, সেখান থেকে সে আমার অনেক আপনজন। তারপর আমাদের ভালোবাসা যাত্রা শুরু। এভাবেই আমাদের দিন যাচ্ছে, আর মাইশার পাগলামিটাও আমার উপর বাড়ছিল। সে যেন আমার ছাড়া কিছু বোঝে না, সব কিছুই ভালো যাচ্ছিল। কিন্তু হঠাৎ মাইশার বাবা মাইশাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখা শুরু করে, আর তার উপর বিয়ের চাপ দিচ্ছে। এদিকে আমি কোনো চাকরিও করি না, কেবল ভার্সিটি পাশ করলাম। আর এখন দেশে চাকরি পাওয়াটাও অনেক কঠিন। তার সব দিনের মতো আজও মাইশা আমার সাথে দেখা করতে পার্কে এসেছে। মাইশা আমাকে বলল, তুমি কিছু করলে? এদিকে বাবাও তো বিয়ের জন্য চাপ দিচ্ছে। তখন আমি বললাম, আমি তো চেষ্টা করছি, কিন্তু কিছুই তো হচ্ছে না। মাইশা তখন বলল, কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি বললাম, আমি তো কম চেষ্টা করছি না, রেজাল্টও ভালো। আমার তো অন্যদের মতো মামা চাচা নেই, এই জন্যই হয়তো হচ্ছে না। মাইশা তখন বলল, বাবা তো বিয়ের তারিখও ঠিক করে রেখেছে, ছেলে বিসিএস ক্যাডার, বাবার অনেক পছন্দ হয়েছে, তুমি না হয় আমাদের বাড়িতে প্রস্তাব পাঠাও। আমি তখন বললাম, কিন্তু তুমি তো আমার বাড়ির অবস্থা জানো, অভাবের সংসার। আমি কেবল ভার্সিটি পাশ করলাম, অনেক চাকরির ইন্টারভিউ দিলাম, আর কি করব বলো? আমার বাবা মা সারা জীবন কষ্ট করে গেল, তাদের স্বপ্নও তো আমার পূরণ করতে হবে। মাইশা তখন কান্না করতে করতে বলল, তাহলে আমি কি তোমায় পাবো না সাজিদ? আমি তখন বললাম, কেঁদো না প্লিজ, একটা চাকরি আমার জন্য খুবই দরকার। বাবাও অনেক অসুস্থ, আর কাজ করতে পারে না, আর আমি কি তোমায় ছাড়া থাকতে পারবো? মাইশা তখন আমাকে বলল, আমার যদি বিয়ে হয় তখন? আমি তখন মাইশাকে জড়িয়ে ধরে বললাম, না, এমনটা বলিও না, আমি তোমায় ছাড়া বাঁচবো না। মাইশা আমাকে বলল, আমি তোমার কথা আমার বাড়িতে বলেছি, তা বলেছে তুমি কি করো। আমি বলেছি তুমি চাকরি খুঁজতেছ। আমার বাবা মা আর রাজি হয়নি, তুমি প্লিজ কালকে আমাদের বাড়িতে এসে কথা বলো। তখন আমি বললাম, আচ্ছা, তুমি কেঁদো না, আমি কাল তোমার বাড়িতে যাব। মাইশা বলল, সত্যি? আমি বললাম, হ্যাঁ, আমি কাল যাব পাগলি। তারপর আমি বাড়িতে গেলাম, পুরো রাস্তা চিন্তা করতে করতে আসলাম। তারপর বাড়িতে আসার সাথে সাথে মা আর ছোট বোন সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি বললাম, মা কি হয়েছে, তোমরা এমন করছো কেন? মা বলল, দেখ, তোর বাবার শরীর তো খুবই খারাপ, বুকে নাকি অনেক ব্যথা করছে। আমি সাথে সাথে বাবার কাছে ছুটে গেলাম। বাবা দেখি পুরো ঘেমে গেছে, আর সাথে লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। আমি তখন বাবাকে বললাম, বাবা তোমার কি হয়েছে, এমন করছো কেন? বাবা বলল, অনেক খারাপ লাগছে শরীরটা বাবা। আমি বললাম, বাবা আমি তোমাকে এখনই হাসপাতালে নিয়ে যাচ্ছি। বাবা বলল, না থাক, এসব লাগবে না, সামনে তোর বিসিএস পরীক্ষা, তুই গিয়ে পড়া পড়। আমি বললাম, না বাবা, তোমার শরীর দেখছি অনেক খারাপ, তুমি দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। এই কথা বলে আমি গাড়ি আনতে গেলাম। তারপর 5 মিনিটের মধ্যে গাড়ি নিয়ে আসলাম। আমি, মা আর আমার ছোট বোনটা মিলে হাসপাতালে নিয়ে গেলাম তাড়াতাড়ি করে। এদিকে বাবার অবস্থাও বেশি ভালো না, আরও অসুস্থ হয়েছে। আর এদিকে আমার কাছে তেমন কোনো টাকাও নেই। টিউশনি করে যা টাকা পেয়েছি তাই নিয়ে আসলাম। পরে হাসপাতালে গিয়ে বাবাকে ভর্তি করতে বললাম। তখন ওনারা বলল, ভর্তির জন্য 20,000 টাকা লাগবে, আর আমার কাছে এত টাকা নেই। তারপর কয়েকজন বন্ধুকে কল করলাম, তাদেরকে সব কিছু খুলে বললাম।
তারা কিছু টাকা পাঠালো। তা দিয়ে আগে বাবাকে হাসপাতালে ভর্তি করলাম। তার কিছু সময় পর ডাক্তার এসে ডাক্তার বলল এই ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন। আমি বললাম জি এখনই আনছি। তারপর ওষুধগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসলাম। এদিকে আমার ভাই শুধু বাসায় আছে, আর মা আর বোন তো হাসপাতালে আছে। মা ও বাবার চিন্তা অসুস্থ হয়ে গিয়েছে। তখন আমি মাকে বললাম, মা তুমি চিন্তা করো না, বাবা সুস্থ হয়ে যাবে, দেখিও। মা বলল, তোর বাবা কিছু হলে আমি কি করবো রে বাবা, সারা জীবন মানুষটা আমাদের জন্য কতই না কষ্ট করলো। বলেই মা কাঁদতে লাগলো। মায়ের কথা শুনে আমিও আর চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমিও কান্না শুরু করে দিলাম। বাবার যদি কিছু হয়, যে মানুষটা নিজের কথা একবারও ভাবেনি, শুধু আমাদের ভালোর জন্য, আমরা ভালো থাকার জন্য, আমার পড়াশোনার জন্য নিজে না খেয়ে হলেও আমাদের খাওয়ায়, আর সেই বাবা আজ অসুস্থ আর আমি কিছুই করতে পারছি না। আজ যদি আমার একটা চাকরি থাকতো, তবে কি আজ বাবাকে এত কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে কাজ করা লাগতো না। এদিকে বাবাকে আইসিইউতে নিয়ে গিয়েছে, তার জন্য অনেক টাকা লাগবে। অনেকের কাছ থেকে ধার করে 1 লক্ষ টাকা নিলাম। বাবাকে আমি সুস্থ দেখতে চাই। বাবা এখন শুয়ে আছে, কারো যাওয়া নিষেধ। আমি মেঝেতে বসে পড়লাম হাসপাতালের। পরে হঠাৎ করে মনে পড়লো ফোনটা তো অনেক সময় ধরে বন্ধ। পরে ফোনটা অন করলাম। তারপর অন করে দেখি মাইশা না হলেও 20 বার ফোন দিয়েছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তারপর আমি তাকে কল করলাম, সে রিসিভ করলো। মাইশা কল ধরার সাথে সাথে আমাকে বলল, তোমাকে এতবার কল দিয়েছি, তুমি ফোন ধরছো না কেন? তুমি আমার বাসায় আসবে না? প্লিজ কিছু করো। একটা চাকরির কিছু করলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এত কিছুর মাঝে যেন আমার আর ভালোই লাগছে না। তাই রেগে কান্না করতে করতে বললাম, তুমি আছো তোমার বাসায় যাওয়া নিয়ে, আর আমার বাবা অসুস্থ, সে আইসিইউতে ভর্তি, আর তোমার চাকরি। আমার আজ একটা চাকরির অভাবে আমার বাবা আজও আমাদের জন্য কত কষ্ট করছে, আর আজ আমি আমার বাবার জন্য কিছু করতে পারলাম না। হবে না আমার চাকরি, তুমি তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করো। আমার কোনো দিনও চাকরি হবে না। যেদিন তোমার বিয়ে হবে সেই দিন আমার চাকরি হবে, বুঝলে? আমি খুব কান্না করতে করতে এইসব কথাগুলো বললাম ওকে। তারপর মাইশা কিছু সময় চুপ করে থাকার পর বলে উঠল, সাজিদ আজ আমাকে আংটি পরাতে আসবে। এই কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম, আর কিছু না বলে ফোনটা হাত থেকে পড়ে গেল। আমি কি করব তা বুঝতে পারছিলাম না। আমার এতদিনের ভালোবাসার মানুষটা আজ অন্য কারো হয়ে যাবে। ঠিক তখনই ডাক্তার এসে বলল, সরি, আমরা তাকে বাঁচাতে পারলাম না, সে আর নেই। এই কথা শুনে আমার আর পৃথিবীর কোনো কিছুর খেয়াল ছিল না, শুধু চোখ থেকে পানি পড়ছে, আর নীরবে দাঁড়িয়ে আছি। মা কান্না করতে করতে শেষ। 2 মিনিট পর বাবার লাশটা সাদা কাপড়ে মরিয়ে নিয়ে আসলো। কাপড়টা সরিয়ে বাবার মুখটা দেখার সাথে সাথে বাবার লাশটাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, বাবা সারা জীবন আমাদের জন্য কতই না কিছু করলে, আর আমি কিছুই করতে পারলাম না। বাবা একটা চাকরি আমি জোগাড় করতে পারলাম না, তুমি আমায় মাফ করে দিও। তারপর বাবার লাশটা গ্রামের বাড়িতে নিয়ে গেলাম। তারপর বাবাকে কবর দেওয়ার পর বাড়িতে আসলাম, যদিও আমাদের বাড়ি না, চাচার বাড়ি। বাবা তার বাড়িটুকু চাচার কাছে বিক্রি করে দিয়েছে আমার পড়াশোনার জন্য। কবর দিয়ে আসার পর নিচে বসে আছি আর ভাবছি আমি কি করব। আমার 2টি ভাই বোন আছে, মা আছে, তাদেরকে তো দেখা লাগবে। হঠাৎ শুনতে পেলাম চাচা গ্রামের কয়েকজন লোককে বলছে, কত করে বললাম এখানে থাকো, চাষবাস করে খাও, সুখে থাকবে না, সে শহরে যাবে, কাজ করবে, ছেলেকে বড় অফিসার বানাবে। আবার জমিও বিক্রি করেছে ছেলের পড়াশোনার জন্য। তখন একটা লোক বলে উঠল, এখন তো আর কিছু করার নেই, দেখো আবার তোমার কাছে ভাগ চাইতে আসে নাকি। চাচা তখন বলল, না না, 3 দিন পর এমনিতে না গেলে আমি ব্যবস্থা নিব, এত সোজা। তারপর আমি সেখান থেকে চলে আসলাম, আর ভাবছি মানুষ এত নিষ্ঠুর হতে পারে। তারপর আমি মায়ের কাছে গিয়ে বললাম, তো গাইস আজকে আমাদের নতুন ভিডিওটি কেমন লাগলো ওইটা জানাবেন। এটা আশা করি ভালো লাগার কথা। এখনও অনেক কিছুই বাকি আছে, গল্পের এক পর্ব দিয়ে তো বাকিগুলো বোঝা যায় না। আশা করি আপনাদের পুরো গল্পটি শুনলে অনেক ভালো লাগবে। যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।